আজকে আমরা জীবনের এমন একটা পর্যায় নিয়ে কথা বলতে চলেছি যা মানে একই সাথে খুব সুন্দর আবার বেশ সংবেদনশীলও। হুম। কৈশোরকালের কথা বলছেন তো? একদম কৈশোরকাল। এই সময়টাতে সঠিক যত্ন আর ঠিক পথ নির্দেশ কিভাবে একটা ভালো ভবিষ্যতের ভিত গড়ে দিতে পারে, সেটাই হবে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। খুব দরকারি একটা আলোচনা। আর এই গভীরে যাওয়ার জন্য আমাদের হাতে রয়েছে পরম পূজ্য পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির লেখা একটা দারুণ বই, কিশোর অবস্থা মে দুলার और सुधार की संतुलित नीति अपनाएं। চমৎকার একটা বই। আমরা চেষ্টা করব এই বইটার যে গভীর ভাবনাগুলো আছে আর মূল্যবান পরামর্শ, সেগুলোকে একটু সহজভাবে তুলে ধরতে। হ্যাঁ, মানে এর ভেতরে নির্যাসটা যাতে আমরা ধরতে পারি। আমাদের লক্ষ্যটা হলো কৈশোরের এই সময়টাকে, এর নানা দিকগুলো আরেকটু ভালোভাবে বোঝা। আর এই সময়ের যে চ্যালেঞ্জগুলো আসে, সেগুলোকে ইতিবাচকভাবে কি করে সামলানো যায়। হ্যাঁ, সেটা নিয়ে কিছু পথনির্দেশ খুঁজে পাওয়া, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। কিভাবে স্নেহ আদর আর সুধার উন্নয়ন বা বলা ভালো সংশোধন, এই দুটোর মধ্যে একটা সুন্দর ভারসাম্য রাখা যায়। আর তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আসুন তাহলে সেই গভীর আলোচনা শুরু করা যাক। নিশ্চয়ই। প্রথমেই বইটার একটা মূল কথায় আসি। লেখক বলছেন কৈশোরকাল হলো আসলে জীবনের ভিত গড়ার সময়। ব্যাপারটা ঠিক কেমন, একটু বুঝিয়ে বলবেন? হুম। দেখুন, উনি খুব সুন্দর একটা উপমা ব্যবহার করেছেন। একটা বাড়ির ভিত যদি মজবুত হয়, তাহলে পুরো বাড়িটাই শক্ত থাকে। ঠিক তেমনি কৈশোরে আমরা যা শিখি, যে ধারণাগুলো মনে গেঁথে যায়, যে অভ্যাসগুলো তৈরি হয়, সেগুলোই কিন্তু আমাদের বাকি জীবনের পথটা তৈরি করে দেয়। ভবিষ্যতের একটা নকশা তৈরি হয়ে যায় এই সময়ে। অনেকটা তাই। লেখক এজন্যই সময়টাকে খুব সংবেদনশীল বলেছেন, কারণ এই বয়সের মনটা খুব গ্রহণক্ষম থাকে, নরম মাটির মতো। যা কিছু অভিজ্ঞতা হয় খুব গভীরভাবে ছাপ ফেলে। একেবারে। সেই জন্যই তো সঠিক শিক্ষা, ভালো একটা পরিবেশ আর সবচেয়ে জরুরি হল সঠিক পথ নির্দেশনা, এগুলো এই সময় অপরিহার্য। ভবিষ্যতের সাফল্য বা ব্যর্থতা কি তাহলে এই ভিতের উপরেই নির্ভর করে? অনেকাংশেই। ভিতটা মজবুত হলে এগিয়ে যাওয়া অনেক সহজ হয়। লেখক বারবার এই ভিত গড়ার ওপরেই জোর দিয়েছেন। আচ্ছা, আর এই ভিত গড়ার প্রসঙ্গে এসেই লেখক সুস্থ শরীর আর সুস্থ মনের ওপর খুব গুরুত্ব দিয়েছেন। বলছেন নিয়মিত পরিমিত আহার বিহার। মানে ঠিক সময়ে পুষ্টিকর খাবার খাওয়া, ঠিক সময়ে ঘুমানো, ওঠা। হ্যাঁ, আর শরীর পরিষ্কার রাখা, এই সাধারণ স্বাস্থ্যবিধিগুলো, এগুলোকে উনি জীবনের একটা জরুরি অংশ হিসেবে দেখছেন। এখানে একটা দারুণ ব্যাপার হল, লেখক শুধু শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্যের কথাও কিন্তু সমান গুরুত্ব দিয়ে বলছেন। দুটো কি পরস্পরের সাথে জড়িত? অবশ্যই, অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন ধরুন, পরিমিত আর পুষ্টিকর খাবার শুধু শরীর ভালো রাখে না, মনকেও ভালো রাখে। হ্যাঁ, মনকে স্থির রাখে, সতেজ রাখে। এই যে নিয়ন্ত্রিত জীবনযাপন, এটা মানসিক একাগ্রতা বাড়ায়, পড়াশোনা বা অন্য কাজে মনোযোগ দিতে সাহায্য করে। স্বাস্থ্যের দিকে একটু অবহেলা করলে জীবনে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে। তা তো বটেই। স্বাস্থ্যের প্রতি সামান্য অবহেলাও অনেকখানি পিছিয়ে দিতে পারে। লেখক বলতে চেয়েছেন, সুস্থতাই আসলে সব ভালোর মূল। এই প্রসঙ্গে খেলাধুলার আর ব্যায়ামের কথাও তো এসেছে বইটাতে। হ্যাঁ, এসেছে। লেখক বলছেন যে কিশোরদের মধ্যে খেলাধুলার একটা স্বাভাবিক ঝোঁক থাকে, একটা এনার্জি থাকে। হুম, একটা উদ্যম। এই শক্তিটাকে, এই উৎসাহটাকে সঠিক পথে চালিত করা দরকার। এটাকে দমিয়ে রাখা ঠিক নয়। একদম ঠিক। বরং উৎসাহিত করা উচিত। খেলাধুলা বা ব্যায়ামের উপকার তো শুধু শরীর ভালো রাখাতেই শেষ নয়। আর কি কি উপকার হয়? এর মাধ্যমে ওরা নিয়ম শৃঙ্খলা শেখে, টিমে কাজ করার মানসিকতা তৈরি হয়, হার জিতকে সহজভাবে নিতে শেখে। এগুলো সবই তো মানসিক দৃঢ়তা বাড়ায়। আচ্ছা, মেন্টাল স্ট্রেংথ বাড়ে। হ্যাঁ, তাছাড়া ওদের ভেতরে যে অফুরন্ত এনার্জি থাকে, খেলাধুলা সেটাকে একটা গঠনমূলক দিকে নিয়ে যায়। মনটাও ভালো থাকে, বিপথে যাওয়ার সম্ভাবনাও কমে। তার সুস্থ থাকা শুধু রোগবালাই থেকে দূরে থাকা নয়, বরং শরীর আর মনের একটা সার্বিক সজীবতা, একটা ক্ষমতা অর্জন করা। ঠিক, যা কৈশোরের ওই উচ্ছলতার সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। লেখক এই সার্বিক সুস্থতার কথাই বলেছেন, যা ভবিষ্যতের ভিতটাকে মজবুত করে। এবার একটু আচরণের দিকে আসি, আর পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব। আমরা দেখি যে কৈশোরে অনেক ছেলেমেয়ের স্বভাবে কিছু বদল আসে। হ্যাঁ, আসে। হয়তো একটু বেশি চঞ্চল হয়ে পড়ে, বা কখনো একটু জেদি ভাব দেখা যায়। এটা বেশ কমন। বইটাতে লেখক এই পরিস্থিতিটা সামলানোর জন্য খুব সুন্দর একটা কথা বলেছেন।
উনি বলছেন এই সময়ে ধৈর্য ধরতে হবে, স্নেহের সাথে বোঝাতে হবে। মানে বকাবকি বা অতিরিক্ত শাসন নয়। না, উনি বলছেন ওতে হিতে বিপরীত হতে পারে, উপকারের চেয়ে অপকারই বেশি। এই বিষয়টা কিন্তু খুব সংবেদনশীলতার সাথে দেখতে হবে। আসলে এই যে পরিবর্তনগুলো আসে তার পেছনে অনেক কারণ থাকে। শারীরিক বদল, মানসিক জগতের প্রসার, পারিপার্শ্বিক চাপও থাকে নিশ্চয়ই। অবশ্যই। তাই লেখক জোর দিয়েছেন পারিপার্শ্বিক পরিবেশের উপর। বাড়ি, স্কুল, বন্ধুবান্ধব, এমনকি তারা কি পড়ছে, কি দেখছে, এ সব কিছুই তাদের আচরণকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। তাহলে একটা ভালো পরিবেশ খুব জরুরি। খুবই জরুরি। একটা পজিটিভ, সুস্থির বাড়ির পরিবেশ, ভালো বন্ধুদের সঙ্গ, ভালো বই পড়া, এগুলো ওদের মধ্যে স্বাভাবিকভাবেই শৃঙ্খলাবোধ, ভদ্রতা, একটা সুস্থির মানসিকতা গড়ে তোলে। বইটাতে শিষ্টাচার আর ভদ্র আচরণের উপরও তো খুব জোর দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। লেখক বলছেন শিষ্টাচার বা ভালো আচরণ কিন্তু জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। তাহলে কিভাবে আসবে এটা? বাড়ির বড়রা যদি নিজেরা সংযত আচরণ করেন, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, তাহলে ছেলেমেয়েরা সেটা দেখেই শেখে। মানে বড়দের আচরণটাই আসল। হ্যাঁ, বাড়িতে যদি একটা শান্তিপূর্ণ ভালোবাসার পরিবেশ থাকে তাহলে নম্রতা, ভদ্রতা, গুরুজনদের সম্মান করা, এই গুণগুলো ওদের মধ্যে আপনা আপনিই চলে আসে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। মানে আচরণ শুধরানোর আগে পরিবেশটাকে ঠিক করা দরকার। একদম। কারণ পরিবেশটাই হলো আসল মাটি, যেখানে ভালো গুণগুলো বেড়ে ওঠে। আর এই যে শিষ্টাচার, ভদ্রতা, দায়িত্ববোধ, এগুলো শুধু দেখতে বা শুনতে ভালো লাগে তা নয়। এগুলোর অন্য উপকারিতাও আছে। আছে তো। এগুলো ওদের আত্মবিশ্বাস বাড়ায়, আত্মসম্মান বাড়ায়। যখন ওরা দেখে যে তাদের ভালো আচরণের জন্য অন্যরা তাদের গুরুত্ব দিচ্ছে, প্রশংসা করছে, তখন তারা নিজেদের আরও ভালো করার প্রেরণা পায়। আর এই গুণগুলোই ভবিষ্যতে সমাজে চলতে সাহায্য করে। নিশ্চয়ই। সমাজে প্রতিষ্ঠা পেতে, মানুষের সাথে মিশতে, সফল হতে এই গুণগুলো খুব দরকারি। লেখক এই ভিতটা কৈশোর থেকেই গড়ে তোলার কথা বলেছেন। পরিবেশ আর আচরণের পর এবার আসা যাক অভিভাবকদের ভূমিকা নিয়ে। লেখক এখানে একটা খুব জরুরি কথা বলেছেন, যা আমরা হয়তো অনেক সময় খেয়াল করি না। কি সেটা? উনি বলছেন ছেলেমেয়েদের জন্য শুধু ভালো খাবার, পোশাক বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়াই যথেষ্ট নয়। তার চেয়েও বেশি কিছু দরকার। হ্যাঁ, তার চেয়ে অনেক বেশি জরুরি হল তাদের মানসিক চাহিদাগুলো পূরণ করা, তাদের কথা মন দিয়ে শোনা, তাদের অনুভূতিগুলো বোঝা, তাদের সময় দেওয়া, ভালোবাসা দেওয়া। আর অবশ্যই সঠিক পথ দেখানো। ঠিক। আর এখানেই আসছে বইটার মূল শিরোনামের মানেটা, দুলার और সুধার কি সন্তুলিত নীতি। স্নেহ আর সংশোধন, এই দুটোর মধ্যে ভারসাম্য। একদম। একদিকে স্নেহ বা আদর মানে দুলার, আর অন্যদিকে উন্নয়ন বা সংশোধন মানে সুধার। এই দুটোর মধ্যে একটা নিখুঁত ব্যালেন্স রাখা। মানে অভিভাবকদের একই সাথে বন্ধু হতে হবে, আবার পথ প্রদর্শকও হতে হবে। ঠিক তাই। তাদের সমস্যাগুলো বন্ধুর মতো মিশে বুঝতে হবে, আবার যখন দরকার তখন ধৈর্য ধরে স্নেহের সাথে ভুলগুলো শুধরে দিতে হবে। এই ব্যালেন্সটা রাখা কিন্তু খুব কঠিন। একদিকে বেশি আদর করলে ওরা হয়তো পরনির্ভরশীল হয়ে পড়তে পারে, আবার বেশি শাসন করলে মনে ক্ষোভ জমতে পারে, বা ওরা বিদ্রোহী হয়ে উঠতে পারে। লেখক কি এই ভারসাম্য খুঁজে পাওয়ার কোনো উপায় বলেছেন? দেখুন, উনি সরাসরি কোনো ফর্মুলা দেননি, তবে কিছু নীতির কথা বলেছেন। যেমন শাসন করার আগেও স্নেহের ভিত্তিটা মজবুত রাখতে হবে। যাতে ওরা বোঝে যে শাসনটা ভালোর জন্য। হ্যাঁ, যাতে বোঝে এটা বিদ্বেষ থেকে নয়, ভালোর জন্যই। উনি খোলামেলা আলোচনার উপর খুব জোর দিয়েছেন। বন্ধুর মতো মিশলে ওরা হয়তো নিজেদের সমস্যার কথা খুলে বলবে। ঠিক, তখন পথ দেখানোটা সহজ হয়। শাস্তির চেয়ে সংশোধনের উপর বেশি জোর দিতে বলেছেন উনি। আর সবচেয়ে বড় কথা, অভিভাবকরা নিজেরা যদি ব্যালেন্সড আচরণ করেন, তাহলে ছেলেমেয়েরা সেটাই শিখবে। একদম সেটাই অনুসরণ করবে। এই খোলামেলা আলোচনার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। কৈশোরে তো মনটা নতুন কিছু জানার জন্য খুব উৎসুক থাকে, কৌতূহল খুব বেশি থাকে। হ্যাঁ, নানা প্রশ্ন মনে আসে। লেখক বলছেন এই সময় তাদের সাথে বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে কথা বলা উচিত। তাদের জেনারেল নলেজ বাড়ানো, সঠিক তথ্য দিয়ে কৌতূহল মেটানো দরকার। এটা খুবই দরকারি। ওদের জিজ্ঞাসু মনটাকে চেপে না রেখে সঠিক দিকে চালিত করতে হবে। কি ধরনের আলোচনা করা যেতে পারে? দৈনন্দিন জীবনের নানা দিক নিয়ে, যেমন সমাজে চলতে গেলে কি নিয়ম মানতে হয়, মানুষের সাথে কিভাবে মিশতে হয়, বাজারে গেলে কেনাকাটার সময় কি খেয়াল রাখতে হয়, সময়ের দাম কেন,
স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা কেন জরুরি, এই ধরনের নানা প্র্যাকটিক্যাল বিষয়ে আলোচনা। এতে ওদের জ্ঞান বাড়বে, ওরা দায়িত্বশীল হবে। হ্যাঁ, আরও দায়িত্বশীল হবে, সচেতন হবে। ওদের প্রশ্নগুলোকে যদি গুরুত্ব দিয়ে উত্তর দেওয়া হয় তাহলে ওরা আরও জানতে চাইবে, শিখতে চাইবে। তার মানে অভিভাবকের ভূমিকাটা শুধু প্রয়োজন মেটানো নয়, বরং একজন বন্ধু, একজন গাইড হিসেবে পাশে থাকা, যাতে ওরা আত্মবিশ্বাসের সাথে জীবনের পথে চলতে পারে। ঠিক ধরেছেন। স্নেহ আর শাসনের এই সুষম মিশ্রণটাই ওদের আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং একই সাথে সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এই ভারসাম্যপূর্ণ অভিভাবকত্বই হল কৈশোরকালীন পথ নির্দেশের আসল চাবিকাঠি। লেখক এটাই বারবার বলতে চেয়েছেন। আজকের এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হল, কৈশোরকাল জীবনের এক অসাধারণ সম্ভাবনাময় সময়। হ্যাঁ, অনেক সম্ভাবনার সময়। আর পরমপূজ্য পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজি তার কিশোর অবস্থা মে দুলার और सुधार की संतुलित নীতি अपनाए বইতে এটাই দেখিয়েছেন যে এই সম্ভাবনাকে সত্যি করতে গেলে স্নেহ আর সঠিক পথ নির্দেশনার মধ্যে একটা সুন্দর ভারসাম্য রাখাটা যে কতটা জরুরি। একদম। আমরা আলোচনা করলাম সুস্থ শরীর ও মন, সঠিক শিক্ষা, খেলাধুলা, একটা ভালো পরিবেশ আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অভিভাবকদের সচেতন, ধৈর্যশীল আর ভারসাম্যপূর্ণ ভূমিকা। এই সব কিছুর মিলিত চেষ্টাই পারে একজন কিশোর বা কিশোরীর জীবনকে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে। হ্যাঁ, এই সময় পাওয়া যত্ন, ভালোবাসা, শিক্ষা এগুলো তাদের সারা জীবনের পথ চলার সম্পদ হয়ে থাকে। এই মূল্যবান আলোচনা তাহলে এখানে শেষ করছি। আশা করি পরমপূজ্য পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির এই বই থেকে পাওয়া যে ভাবনাগুলো, সেগুলো আমাদের নিজেদের জীবনে এবং আগামী প্রজন্মকে পথ দেখাতেও সাহায্য করবে। সহায়ক হবে। সবশেষে একটা বিষয় শুধু ভাবনার জন্য রেখে যাই। বলুন। কৈশোরকালে পাওয়া এই যে সঠিক দিক নির্দেশনা, স্নেহ আর শাসনের ভারসাম্য, এর থেকে যে আত্মবিশ্বাস আর মানসিক দৃঢ়তা জন্মায়, সেটা কিভাবে একজন মানুষকে জীবনের নানা ওঠা পড়ায়, মানে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও পথ চলতে আর এগিয়ে যেতে আজীবন শক্তি যোগায়, এটা নিয়ে আমরা ভাবতেই পারি।